আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে তাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স এই অধ্যায়টি। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের এই পত্রের জন্য। চলো এইটার বিষয়ে আমরা প্রাথমিক কিছু আলোচনা সেরে নিই। আমরা যদি প্রথমেই বলি যে এনএমআর বলতে আসলে আমরা বুঝি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এটাকে অন্য একটা নামে এমআরআই এই নামেও পরিচিত, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এই নামেও এটি পরিচিত। তো এই যাবৎ পর্যন্ত আমরা কিছু চ্যাপ্টারে দেখেছি আইআর অঞ্চলের এনার্জিকে অ্যাবজর্ব করতে হয়, অথবা মাইক্রোওয়েভ অঞ্চলের এনার্জিকে অ্যাবজর্ব করতে হয়, অথবা ইউভি ভিজিবল চ্যাপ্টারেও আমরা দেখেছি নির্দিষ্ট একটা অঞ্চলের এনার্জিকে অ্যাবজর্ব করতে হয়। অ্যাবজর্ব করার পরে এই যে আইআর দ্বারা ভাইব্রেশনাল রোটেশন সরি ভাইব্রেশনাল ব্যান্ড বা বর্ণালী, এটা দ্বারা রোটেশনাল ব্যান্ড বা বর্ণালী, এবং এটা দ্বারা আমরা ইলেকট্রনিক ব্যান্ড বা বর্ণালী দেখেছি। এবং এটা আমরা জেনেছি যে ইলেকট্রনিকের মধ্যে ভাইব্রেশনাল এবং ভাইব্রেশনালের মধ্যে রোটেশনাল মোডগুলি বজায় থাকে। তো একটা পরমাণু যখন ধাপান্তরিত হয়, পরমাণুতে ইলেকট্রন যখন ধাপান্তরিত হয়, তখন তার ইলেকট্রনিক ধাপান্তর হয়। ইলেকট্রনিক ধাপান্তর মানে ইলেকট্রন একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়। ফলে ইলেকট্রনিক ধাপান্তরের সাথে সাথে তার ভাইব্রেশনাল এবং রোটেশনাল ধাপান্তর অলরেডি হয়ে যায়। তো এই ধাপান্তরগুলো আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, কিন্তু আমরা এই চ্যাপ্টারটাতে মূলত পড়ব নিউক্লিয়াস এর স্পিন। নিউক্লিয়াস এর স্পিন। তাহলে নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝতেছি? একটা পরমাণুর কেন্দ্রে যা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। তা নিউক্লিয়ার বলতে আমরা এই নিউট্রন এবং প্রোটনকেই বোঝাবো, এদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা বুঝবো। যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, হ্যাঁ, নিউক্লিয়ার বলতে কার কার বুঝবো? নিউট্রন এবং প্রোটনের। আর ম্যাগনেটিক বলতে বুঝবো যে এর ম্যাগনেটিক বা ম্যাগনেটিজম, এর চুম্বক প্রপার্টিসগুলো। তাহলে চুম্বক প্রপার্টিস কার থাকে? যার স্পিন থাকে, তাই না? স্পিন যার থাকে সেই চুম্বক প্রপার্টিস দেখায়। এর আগে যখন আমরা ইলেকট্রনিকের ক্ষেত্রে পড়েছি তখন এরকম যদি হইতো, তখন এইটা তো কোনো চুম্বক প্রপার্টিস ছিল না, কারণ এটার স্পিন একমুখী ছিল না। একমুখী হইলে পরে সেটা প্লাস হাফ বা মাইনাস হাফ হয়, যাই হয়, তাহলে তার একটা দিক ধর্ম থাকে। কিন্তু এখানে দুইটাই একই দিকে না হওয়ার কারণে এটা এখানে কোনো দিক ধর্ম নাই। তার মানে এই ইলেকট্রন আছে বেজোর হিসেবে, এটাই আছে জোর হিসেবে। ঠিক তেমনি নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার বলতে আমরা নিউট্রন বা প্রোটন যাকেই বলি, নিউট্রন বা প্রোটন যদি বিজোড় হয় বা অযুগ্ম হয়, বিজোড় হলেই পরে এইটার একটা স্পিন পাওয়া যাবে, এবং তখন আমরা বলবো এটা নিউক্লিয়ার স্পিন। নিউক্লিয়ার স্পিন। সেই নিউক্লিয়ার স্পিনেরও নিম্ন ধাপ এবং উচ্চ ধাপ আছে। নিউক্লিয়ার স্পিনেরও নিম্ন ধাপ এবং উচ্চ ধাপ আছে, অর্থাৎ নিম্ন স্তর এবং উচ্চ স্তর আছে। যখন সে নিউক্লিয়ার স্পিনটা নিম্নতর নিউক্লিয়ার স্তর থেকে উচ্চতর নিউক্লিয়ার স্তরে যায়, তখনই আমরা বলি যে মূলত একটা অঞ্চলটার নাম হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ বা তরঙ্গ, বেতার তরঙ্গ যেটা, রেডিও ওয়েভ অঞ্চলের এনার্জিকে সে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার পরে সে নিম্ন নিউক্লিয়ার স্তর থেকে উচ্চতর নিউক্লিয়ার স্তরে যায়, এবং সেক্ষেত্রে আমরা যে বিশেষ ধরনের বর্ণালী পাই সেটাকে আমরা মূলত এনএমআর বলি। আর এখানে আর বলতে তার রেজোন্যান্সকে বোঝাচ্ছি। রেজোন্যান্স বলতে এটা যে নির্দিষ্ট এই আরডব্লিউ বা রেডিও ওয়েভ অঞ্চলের ফ্রিকোয়েন্সির সাথে আমাদের কাঙ্ক্ষিত যে যৌগটার আমরা এনএমআর পিক বের করব, সেইটার নিজস্ব যে ফ্রিকোয়েন্সি সেটাকে ম্যাচিং করতে হবে। তার এখানে ম্যাচিং করবে অণুর নিজস্ব যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে রেডিও ওয়েভ অঞ্চলের ফ্রিকোয়েন্সিকে ম্যাচিং করতে হবে। এই দুইটা যখন ম্যাচিং করবে তখনই এই ধাপান্তরটা হবে। আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যখন কোনো একটা পরমাণুর উপরে বা অণুর উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, ধরো এটা একটা অণু, আমি আরও স্পেসিফিকলি বলি, ধরো এটা হচ্ছে ইথানল, কেমন? ইথানল এটা একটা অণু। তো এই অণুর মধ্যে তো একাধিক পরমাণু আছে, দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো যে সকল অণুতে কোনো পরমাণুর সাথে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন কিন্তু বেজোর ইলেকট্রন, তাই না? বেজোর ইলেকট্রন মানে তার একটা কি থাকবে? স্পিন থাকবে। তার মানে বেজোর প্রোটন আছে মানে তার একটা বেজোর স্পিন আছে, এবং সেই দিকধর্ম আছে, এবং দিকধর্ম আছে বলেই তার উপর যে ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটা এই প্রোটনে কার্যকরী হবে, কারণ প্রোটনের স্পিন আছে। তাহলে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আমি বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্রটা অ্যাপ্লাই করব, সেটি মূলত অ্যাপ্লাইড হবে কার উপরে? প্রোটন সমৃদ্ধ কোনো একটা পরমাণু বা যৌগের উপরে।
তাহলে যেইটাতে কোনো প্রোটন নাই তাতে কোনো এনএমআর রেসপন্স পাওয়া যাবে না, যেটাতে কোনো প্রোটন নাই সেটাতে কোনো এনএমআর রেসপন্স পাওয়া যাবে না। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আর আমরা বলেছি যে এটা বেজোড় হইতে হবে। বেজোড়, বেজোড় বলতে কি বেজোড়? নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ারের মধ্যে যা থাকে নিউট্রন এবং প্রোটন, এদের মধ্যে উভয়ই বেজোড় অথবা যে কোনো একটা বেজোড় হইতে হবে। উভয়ই যদি জোড় হয় তাহলে কোনো স্পিন থাকবে না, স্পিন না হলে কোনো রেজোনেন্স হবে না, রেজোনেন্স না হলে পরে কোনো এনএমআর পিক তার জন্য পাওয়া যাবে না। ঠিক আছে, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে মোট কথাটা হলো এরকম যে যদি আমরা দেখি যে কোনো একটা যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু নাই, তার জন্য কোনো এনএমআর পিক পাওয়া যাবে না। এবং হাইড্রোজেন যখন থাকবে তাতে বুঝতে হবে যে তার মধ্যে কি আছে, বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে। বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকার কারণে তার যে স্পিন সেটার সাথে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এর যে রেজোন্যান্স সেটা ঘটে, এবং সেটা ঘটলেই সেটা রেডিও ওয়েভ অঞ্চল থেকে এনার্জিকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে নিম্নতর নিউক্লিয় অবস্থা থেকে উচ্চতর নিউক্লিয় অবস্থাতে সে ধাপান্তরিত হয়। ধাপান্তরিত হইলেই আমরা বলি এটা হচ্ছে এনএমআর পিক প্রদর্শন করেছে। ঠিক আছে, এই হচ্ছে মোট মাঠের কথা। তারপর এখানে আরও অনেক কথা আছে যেটা আমরা পড়তে গেলে বুঝতে পারবো। তো একটা যৌগের উপরে যখন এই ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করা হয়, আমরা অবশ্যই সিটি স্ক্যান বা এমআরআই এর নাম শুনেছি, পরীক্ষা যে করে রোগ নির্ণয়ের জন্য। তো ওখানে কি করে, মানুষের একটা বডি, ফুল বডিকে ওই বিশাল একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করায় দেয়, তারপরে তার উপরে এই উচ্চতর ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে তার বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো সামনে চলে আসে, যে এইখানের কোষের এই সমস্যা, এইখানের পানির মধ্যে প্রোটন আছে, সেই পানির প্রোটনের এই তার দিক ধর্ম চেঞ্জ হয়েছে অথবা হয় না, এটা দ্বারা তার এটা একটা মেজার করে যে এইখানে কোষগুলো আক্রান্ত। ঠিক তেমনি এখানেও আমরা কোনো একটা অণুর উপরে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব। এটা একটা অণু, ধরেন ইথানল, আবারও বলছি ইথানল খুবই মানে সিম্পল একটা যৌগ যার উপরে এনএমআর পিক অ্যাপ্লাই করা যায়। তো এটা একটা যৌগ, এটার উপরে আমি বাইরে থেকে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিলাম। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিলে এই অণুটার যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের যে স্পিন আছে সেইটা একটা বিশেষ গতি লাভ করে, একটা বিশেষ গতি লাভ করে, যেই গতিটার নাম হচ্ছে লারমোর গতি। বাংলা বলে লামোর, আর ইংরেজিতে বলে লারমোর মোশন বলি আমরা। তো এই লারমোর গতি লাভ করে, এবং সেটি একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোণ করে এটা সবসময় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। তো এই লারমোর মোশন লাভ করলে তার এই ইলেকট্রনের যে রেজোন্যান্সটা হয়, সেই রেজোন্যান্সের সাথেই আমি ওই নির্দিষ্ট যৌগের যে অ্যানালাইটিক্যাল পিক সেটা দেখতে পারি বা জানতে পারি, সেটা ইসের মধ্যে দেখা যায়, কি বলে স্পেকট্রোমিটারে, এনএমআর মিটার যেটা মনিটর, সেটাতে প্রদর্শন করে। তো এই হচ্ছে মোটামুটি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আমরা আসলে মূল পড়ার মধ্যে প্রবেশ করব। দেখো এখানে বলছি এনএমআর বর্ণালী বিশ্লেষণ কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি। তো আমি বলছি, যেমন দেখো স্পিন যুক্ত তখন স্পিন থাকতে হবে। স্পিন কাদের থাকে, যাদের বেজোড় ইলেকট্রন থাকে তাদের স্পিন থাকে। তাহলে স্পিনযুক্ত পারমাণবিক নিউক্লিয়াস স্পিন অক্ষ বরাবর ক্ষুদ্র দণ্ড চুম্বক রূপে আচরণ করা হচ্ছে। এটা একটু বলি, যে কোনো একটা পরমাণুতে যদি স্পিন থাকে, দেখো এইটা একটা পরমাণু, যে কোনো একটা ইলেকট্রনের স্পিন, তাই এর অবশ্যই একটা দিক আছে, প্লাস হাফ বলি অথবা মাইনাস হাফ বলি। তো এটা একটা দিক আছে, দিক আছে মানে ওই পরমাণুটা একটা চুম্বকেও যেমন দিক ধর্ম থাকে, তেমনি এই পরমাণুতেও কি আছে, দিক ধর্ম আছে। তাহলে এইটা একটা, এই পরমাণুটাই একটা ক্ষুদ্র বা টাইনি দণ্ড চুম্বক রূপে আচরণ করবে, টাইনি বা ক্ষুদ্র দণ্ড চুম্বক রূপে আচরণ করবে। তাহলে তার দণ্ড চুম্বক রূপে আচরণ করা মানে হচ্ছে তার একটা দিক ধর্ম আছে, তাই না? তাই যদি হয়, দেখো স্পিন অক্ষ বরাবর একটা ক্ষুদ্র দণ্ড চুম্বক রূপে আচরণ করে, ফলে তার মধ্যে চৌম্বক মোমেন্ট সৃষ্টি হয়। তার মানে একটা চৌম্বক পদার্থ, তার অবশ্যই একটা চৌম্বক ফিল্ড থাকবে বা চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে সে চুম্বক ক্ষেত্রের মধ্যে তার একটা চুম্বক মোমেন্টও সে প্রদর্শন করবে। তার মানে আমি একটা অণুর মধ্যে যদি প্রোটন থাকে, সেই প্রোটন নিজেই একটা দণ্ড চুম্বক রূপে আচরণ করবে,
এবং দণ্ড চুম্বক রূপে আচরণ করার কারণে তার মধ্যে চুম্বক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি হবে। এখন ওই ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হওয়ার অবস্থায় যদি বাইরে থেকে আমি বড় বা শক্তিশালী কোনো চৌম্বক ক্ষেত্র ওই নিউক্লিয়াসের উপরে আমি প্রয়োগ করি বা ওই পরমাণুর উপরে প্রয়োগ করি, তাহলে ওই নিউক্লিয়াসটার শক্তি স্তর সৃষ্টি হয়। বুঝতে পেরেছি? তাহলে একটা সিম্পল পরমাণু যা দিকধর্ম আছে সে ক্ষুদ্র দণ্ড চুম্বক রূপে আচরণ করে, তার উপরে বাইরে থেকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি তখন ওই চৌম্বক ক্ষেত্রটা কি করতেছে, নিউক্লিয়াসটির শক্তি স্তর সৃষ্টি হচ্ছে। তো এই শক্তি স্তর যখন সৃষ্টি হবে তখন এরূপ অবস্থায় উপযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি, মানে রেডিও ওয়েভ অঞ্চলের ফ্রিকোয়েন্সি, RW অঞ্চল বললাম আমি, উপযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি তার উপরে ফেললে রেজোনেন্স ঘটিয়ে, যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটাকে এখানে বলা হচ্ছে রেডিও ওয়েভ অঞ্চলের শক্তি, তাহলে রেজোনেন্স ঘটিয়ে যে বর্ণালী উৎপন্ন করা হয় তাকে এনএমআর বর্ণালী বলে। খুব ছোট করে সংজ্ঞা আকারে দিয়েছি এখানে। তো মোট কথা হলো কি, এরূপ অবস্থায় উপযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি অঞ্চলের রেডিয়েশন নিউক্লিয়াসটির উপরে ফেলে রেজোনেন্স ঘটিয়ে যে বর্ণালী উৎপন্ন করা হয় তাকে এনএমআর বর্ণালী বলে। এটাকে এনএমআর, এনএসআর বা নিউক্লিয়াস ফিল্ড রেজোনেন্স বা এমআরআই অনেক নামে এটাকে অভিহিত করা যায়। সামনে আর আমরা ডিটেলস পাবো। প্রয়োজনীয়তা আছে অনেক। এই যে রেখা পাই, রেখা উৎপন্ন হয়, এই রেখা দ্বারা আমরা রাসায়নিক প্রকৃতি, নিউক্লিয়াসটির পারমাণবিক অবস্থা, রাসায়নিক বিক্রিয়ার বেগ ইত্যাদি সম্পর্কে জানতে পারি। আচ্ছা, তারপরে আছে তাকে এনএমআর বর্ণালীর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এখানে অনেক কিছুর ডিটেলস আছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এনএমআর বর্ণালীতে তাত্ত্বিক ভিত্তি যদি আমরা বলতে চাই, তাহলে এনএমআর তিনটা অংশকে আমরা আলাদা আলাদা করে একটু অ্যানালিসিস করে দেখো। এনএ হয় নিউক্লিয়ার, নিউক্লিয়ার হলো নিউক্লিয়াস এর নিজস্ব আচরণ সম্পর্কিত। এম হচ্ছে ম্যাগনেটিক, নিউক্লিয়াসের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে নিউক্লিয়াস যে আচরণ করে তার সম্পর্কিত। তার মানে নিউক্লিয়াস এর ভিতরে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি বা নিউক্লিয়াসের উপরে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে তার আচরণটা কেমন হয় সেইটার সম্পর্কে এই ম্যাগনেটিক প্রপার্টিসের কথা বলছে। আর রেজোন্যান্স হচ্ছে নিউক্লিয়াসের সাথে রেডিও ওয়েভ অঞ্চলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে তার আন্তঃক্রিয়া হয়, তার মানে এই আন্তঃক্রিয়াটাকে বলা হচ্ছে এখানে রেজোন্যান্স। তাহলে নিউক্লিয়াসের সাথে রেডিও ওয়েভ অঞ্চলের যে ইএমআর তার আন্তঃক্রিয়া হয়। এই হচ্ছে তিনটা অংশের একটু ব্যাখ্যায় যাই আমরা। তো নিউক্লিয়াসের আচরণের কথা বলছি আমরা, এনএমআর এর নিউক্লিয়াসের আচরণের কথা বলতেছি, যেটা দুই ধরনের হয়। এটা একটা হচ্ছে নিউক্লিয়াসের স্পিন মোশন আছে, আবার টাইনি ম্যাগনেটের মতো এটি আচরণ করে। তা নিউক্লিয়াসের স্পিন মোশন আমরা একটু আগেই বলেছি, নিউক্লিয়াসটা তো কোনো না কোনো একটা প্রোটনের হবে, তাহলে প্রোটনের তো অবশ্যই স্পিন থাকবে, সুতরাং ওই নিউক্লিয়াসের স্পিন মোশন থাকতে হবে। আর সেটি টাইনি ম্যাগনেটের ন্যায় আচরণ করে, যেহেতু তার স্পিন মোশন থাকবে, দিক ধর্ম থাকবে, সুতরাং সে টাইনি বা ক্ষুদ্র ম্যাগনেটের মতো আচরণ করতে পারবে। তো যেহেতু নিউক্লিয়াসের স্পিন মোশন থাকে, যেহেতু নিউক্লিয়াসের আমরা বলেছি স্পিন মোশন থাকে, তাই এর উপর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। স্পিন মোশন মানে তার একটা তো আর সোজা রৈখিক ভরবেগ থাকবে না, যেহেতু এটা স্পিন ঘুরতে থাকবে, তাই এর কৌণিক ভরবেগ থাকবে। এই জন্য বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি পি ইকুয়ালস টু এইচ বাই টু পাই আই ইন্টু আই প্লাস ওয়ানের হবে। এটা একটা মানে সমীকরণ, এটা একটু খেয়াল রাখতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কার, নিউক্লিয়াসের স্পিন মোশন থাকে, তাই নিউক্লিয়াসের যে স্পিন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই টু পাই আই ইন্টু আই প্লাস ওয়ানের রুট। এখানে প্রত্যেকের পরিচিতি দেওয়া আছে। আই হচ্ছে আমাদের কি স্পিন কোয়ান্টাম নাম্বার। এতদিন আমরা শুনেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার ফর ইলেকট্রনিক ধাপান্তর, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রনের ওইরকম ধাপান্তর হয় না, স্পিনটা হয় কার, নিউক্লিয়াসে। এই জন্য আমরা আই বলবো কার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিনটা কার, নিউক্লিয়াসের স্পিন। ঠিক আছে? এবং এখানে দেখো জিরো হইতে পারে, হাফ হইতে পারে, দেখো পূর্ণ সংখ্যা ছাড়া ফ্র্যাকশনও হইতে পারে। যাক, অর্ধ অখণ্ড এটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, হাফ, 3/2 এগুলো হচ্ছে অর্ধ অখণ্ড, হ্যাঁ, এগুলো হতে পারে। এস প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমরা জানি। আবার নিউক্লিয়াস টাইনি ম্যাগনেটের মতো যেহেতু আচরণ করে আমরা বলেছি, তাই এর একটা ম্যাগনেটিক মোমেন্টাম থাকবে, যেহেতু সে চুম্বক ধর্মের মতো চুম্বক ধর্ম দেখায়, তাই তারও একটা ম্যাগনেটিক মোমেন্টাম থাকবে, যেটা মিউ সমান জি বিটা এন আই ইন্টু আই প্লাস ওয়ান। এই সমীকরণটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ম্যাগনেটিক মোমেন্টাম কার, একটা নিউক্লিয়াসের টাইনি ম্যাগনেটের মতো যখন আচরণ করে তখন তার ম্যাগনেটিক মোমেন্টামটা কেমন হয়। এই ম্যাগনেটিক মোমেন্টাম কার,
নিউক্লিয়াসের, কিন্তু খেয়াল করবা কোনো ইলেকট্রনের না, এখানে যা পড়বে সব হচ্ছে নিউক্লিয়াসের। যেহেতু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে এবং নিউক্লিয়াস সংক্রান্ত ঘটনাই হচ্ছে এনএমআর, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের ন্যায় আচরণ করে, সরি, নিউক্লিয়াস টাইনি ম্যাগনেটিকের ন্যায় আচরণ করে এবং এর জন্য তার কী থাকবে, ম্যাগনেটিক মোমেন্টাম থাকবে। সেই ম্যাগনেটিক মোমেন্টাম হচ্ছে গিয়ে মিউ, মিউ সমান জি বিটা এন আইন টাইপ পার্সেন্ট, প্রত্যেকের পরিচিতি দেওয়া আছে। মিউ হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্টাম, জি হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মানে এটা দিকবিহীন একটা ধ্রুবক, এবং এখানে বিটা এন এর কথা বলা আছে, যে বিটা এন হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটন, নিউক্লিয়ার ম্যাগনেটন। আমরা তার উপরে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেই, সেটা যে নিউক্লিয়ার ম্যাগনেটন প্রদর্শন করে তার নিউক্লিয়াসটা, সেটার পরিমাণ হচ্ছে বিটা এন। এর একটি নির্দিষ্ট মান আছে, বিটা এন এর মান এত, এটা লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, দেখো একটা পেলাম হচ্ছে নিউক্লিয়াসের ম্যাগনেটিক মোমেন্টাম, আরেকটা পেলাম আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তারপরে একটা পেলাম পি ফর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরেকটা পেলাম আমরা মিউ ফর নিউক্লিয়াসের ম্যাগনেটিক মোমেন্টাম, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম, দুইটা জিনিস পেলাম। এখন একটু আগে আমি কথা বলেছি যে আবার নিউক্লিয়াসের উপর যখন ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করব, তখন তার লার্মোর মোশন লাভ করবে। তাহলে নিউক্লিয়াসের উপর আমি যখনই বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করবো, বিশাল একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করব, তখন তার লার্মোর গতি লাভ করবে। লার্মোর গতি সম্পর্কে পরেও বলা আছে, এখানে আমি একটু ধারণা দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের অক্ষ, এটা হচ্ছে নিউক্লিয়াসের অক্ষ, এই নিউক্লিয়াসের অক্ষ, তার উপরে এই যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো ম্যাগনেটিক ফিল্ডের বল রেখা। এগুলো যখন অ্যাপ্লাই করা হয়েছে, তখন এই অক্ষকে কেন্দ্র করে এই ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। ক্লকওয়াইজে ঘুরতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে। তো সে যে ঘুরবে, সে যে গতি লাভ করবে, এই গতিটাকে আমরা বলতেছি লার্মোর মোশন বা লার্মোর গতি, ঠিক আছে। এটাকে বলতেছি লার্মোর বা লার্মোর মোশন। এই যে গতি লাভ করে, তার মানে সে এই অক্ষের সাথে একটা কোণ করে সবসময় ঘুরতেছে। তাহলে এই কোণ যদি করে, অবশ্যই তার একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে, তার একটা দিক বিন্যাস থাকবে। আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যেও কিন্তু এই ঘটনাটা ঘটে। আর কোনো একটা পরমাণুর উপরে যখন ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি, তখন দেখা যায় যে হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তার কিছু দিক বিন্যাস পাওয়া যায়, যেটা দ্বারা আমরা ওই যে অরবিটালের সংখ্যাগুলি বের করছিলাম, কি যেন 2l+1, ওইটা দ্বারা বের করছিলাম। এখানেও ঠিক একই রকম, একটা নিউক্লিয়াসের উপরে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন তার যে ইলেকট্রন সেটা ঘুরতে থাকে, এবং ঘুরতে থাকে এইটার লম্ব হিসাবে, মানে এটা বল রেখা যেই দিকে এবং তার স্পিন হবে তার লম্ব বরাবর ঘুরতেছে। এটা এইভাবে হলে এটা ঘুরবে তার লম্ব বরাবর, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে ঘোরার টেন্ডেন্সি, এটাকে আমরা বলতেছি লার্মোর গতি বা লার্মোর মোশন। এখন বলছে এরূপে প্রাপ্ত লার্মোর মোশন, তার মানে একটা নিউক্লিয়াসের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে সে যে লার্মোর মোশন লাভ করে, সেই লার্মোর মোশনটা হলো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সমানুপাতিক। সহজ কথা হলো, আমি যত বেশি ম্যাগনেটিক ফিল্ড তার উপরে অ্যাপ্লাই করব, সে তত বেশি লার্মোর মোশন লাভ করবে, সে তত বেশি লার্মোর মোশন লাভ করবে। এখন আমরা ধরলাম লার্মোর মোশন হচ্ছে গিয়ে ওমেগা, এটা ওমেগা, আর বিটা নট হলো তার উপরে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। ও দিয়ে অবজার্ভড তো আমরা বুঝতে পারো, অথবা অ্যাপ্লাইডও বুঝতে পারো। তো এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে লার্মোর মোশন। যেহেতু এদের সম্পর্ক সমানুপাতিক, তাই আমরা লিখলাম ওমেগা প্রপোর্শনাল বিটা নট, এটা ওমেগা। আচ্ছা, ওমেগা সমান এইটা উঠিয়ে দিয়ে আমরা গামা আনলাম। গামা একটা ধ্রুবক, এই গামাটাই আমাদের প্রয়োজন। এই গামাটাকে আমরা বলবো গাইরো বা জাইরো ম্যাগনেটিক রেশিও। এটার পরিচিতি জানলাম, এইটার জানলাম, এইটার এখন বলবো গামা। এই যে দেখো, এটা জানি, এটা জানি, আর এইটা গামা হচ্ছে সমানুপাতিক কনস্ট্যান্ট, এটাকে আমরা গাইরো ম্যাগনেটিক বা জাইরো ম্যাগনেটিক রেশিও বলবো। ম্যাগনেটিক মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এর অনুপাতই হলো গাইরো ম্যাগনেটিক রেশিও। কার কার অনুপাত? ম্যাগনেটিক মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এই দুইটা জিনিসকে কিন্তু আমরা আগে পরে দুইটা সমীকরণে লিখে আসছি, একটা নাম দিয়েছিলাম মিউ, একটা দিয়েছিলাম পি। তাহলে এই গামা গাইরোম্যাগনেটিক রেশিওটা হচ্ছে এই দুইটার অনুপাত, তাই আমরা লিখলাম। লেখার পরে ওই যে 1 আর 2 নং সমীকরণে যে আমরা দুইটার মান লিখে আসছিলাম, সেই দুইটা মানকে আমরা এখানে বসাইছি। বুঝতে পেরেছি? বসানোর পর যেটুকু মিলেছে সেটুকু কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কোনো গুণ করলে হয় গামা সমান এইটা পাঁচলাম। এখন দেখো গামা সমান যে আমরা মান পেলাম,
3 ও 5 নং 3 নং সমীকরণ কোনটা আমাদের এখানে দেখো এই যে 3 হচ্ছে ওমেগা সমান গামা বিটা নট। তাহলে এই যে গামার জায়গায় আমরা এই মানটাকে এখন বসাবো, গামার এই মানটাকে 3 নং সমীকরণে গামার জায়গায় বসাবো। এই হচ্ছে আমার গামার মান। তাহলে ওমেগা সমান গামা বিটা নট ছিল। আবার ওমেগা সমান আমরা জানি 2 পাই নিউ, 2 পাই নিউ, এটা আমাদের জানা আছে যে কৌণিক বেগ যেটা সেটা হচ্ছে 2 পাই নিউ। 2 পাই নিউ লিখলাম, 2 পাই কাটা গেল, যা থাকলো নিউ সমান এইটা। তাহলে নিউ সমান এটা হলে কোনাগুনি গুণ করলে এইচ নিউ পেলাম এইটা। আর এইচ নিউ সমান আমরা প্ল্যাঙ্কের সমীকরণ থেকে জানি ডেল্টা ই। তাহলে এট লাস্ট আমরা কি পেলাম, ডেল্টা ই সমান জি বিটা এন বি নট। এটা বিটা এন, এটা হচ্ছে বি নট। বিটা এন কি দেখে আসছি আমরা আগে, আর বি নট হচ্ছে অবজার্ভড ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, একই কথা। তাহলে এটি হলো এনার্জি স্টেটের পার্থক্য সমীকরণ। ডেল্টা ই দিয়ে আমরা কি বলি, পার্থক্য বলি না। তাহলে ডেল্টা ই যদি হয় তাহলে ই টু মাইনাস ই ওয়ান হবে, এটা অবশ্যই, যেহেতু পার্থক্য বলতেছি দুইটা শক্তি স্তরের। তাহলে এখন তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে, বুঝতেছি? সজীব ক্লাসে আসো? जी सर, सुना जाए सर। আচ্ছা, তাহলে ডেল্টা ই সমান আমরা জি বিটা এন বি নট পেলাম। এটি হলো এনার্জি স্টেটের পার্থক্য সমীকরণ। আচ্ছা, পার্থক্য সমীকরণ এখন বলছে যে আমরা জানি লার্মার মোশনের 2i+1 সংখ্যক ওরিয়েন্টেশন বিদ্যমান। দেখো আমরা ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়েছি ছোটবেলা, ওইখানে কিন্তু ছিল 2l+1, ছিল কি 2l+1, মনে আছে কিনা তোমাদের? 2l+1 সংখ্যক কি পাওয়া যায়, অরবিটাল পাওয়া যায়। এল এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা তার ম্যাগনেটিক প্রপার্টিস থেকে আমরা তার ওরিয়েন্টেশন পাই এবং অরবিটালের সংখ্যা কয়টা সেটা জানতে পারি। তো এই এল হচ্ছে সহগেরী কোয়ান্টাম সংখ্যা। এইটার আদলেই এইখানে বলা হয়েছে 2i+1, ওয়ার ইজ আই ইজ হাফ। কেন হাফ? এই আই তো হাইড্রোজেনের জন্য, আর হাইড্রোজেনের জন্য আই এর মান সবসময় কত হবে, কত হবে, হাফ হবে। যেহেতু ইলেকট্রন একটা, তাইলে তার স্পিন থাকবে হাফ। সুতরাং হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দুটি এনার্জি স্টেট বিদ্যমান থাকবে। তার মানে এটা যদি হাইড্রোজেনের জন্য হয়, আর এখানে 2i+1, তো বসাও 2 ইন্টু হাফ প্লাস 1, তার মানে 2 2 কাটা গেলে থাকে কত, 2। তার মানে হাইড্রোজেনের জন্য আমি কয়টা পাচ্ছি, এনার্জি স্টেট দুইটা পাচ্ছি, ওরিয়েন্টেশন কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি। তাহলে এই যে আমি ডেল্টা ই বলছি এখানে, ডেল্টা ই বলতে তাহলে কি বোঝাচ্ছে এখানে, দুইটা এনার্জির পার্থক্য দেওয়া, ই টু মাইনাস ই ওয়ান। এখন বলো এই ডান পাশে আছে হচ্ছে আমাদের জি বিটা এন বি নট। এটাকে যদি আমরা এইভাবে বলি যে বিটা এন বি নট আছে, জি বিটা এন বি নট, এটাকে যদি আমি দুইটা হাফ দিয়ে লিখতে চাই, তাহলে এটা একটা পূর্ণ, মনে করি এটা ওয়ান আছে, তাহলে আমরা বলতে পারবো না হাফ জি বি এন বিটা এন বি নট প্লাস হাফ জি বিটা এন বি নট। এটা তো বলা যাবে তাই না, ওয়ানকে হাফ হাফ দিয়ে লিখতে পারবো। তাই আমরা এখানে যদি একটু ম্যানিপুলেশন করি, ম্যানিপুলেশনটা হচ্ছে যদি এটাকে আমরা এইভাবে লিখি, হাফ জি বি এন বিটা নট মাইনাস মাইনাস হাফ জি বি এন বিটা নট, এটা তো লিখতে পারি তাই না, মাইনাস মাইনাস প্লাস হবে। তো এখানে দেখো এই অংশটা হচ্ছে কি মূলত ই টু মাইনাস ই ওয়ান, এটা বাম পাশে কিন্তু ছিল ডেল্টা ই, ছিল ডেল্টা ই। তাহলে এখান থেকে দেখো ই টু মাইনাস ই ওয়ান সমান এইটা মাইনাস এইটা, তার মানে ই টু সমান কি, বলা যাবে না যে ই টু হচ্ছে গিয়ে এই যে এইটুকু, আর মাইনাস হচ্ছে এই মাইনাস, আর ই ওয়ান হচ্ছে গিয়ে এইটুকু, এই যে এইটুকু। তার মানে এইটুকু হচ্ছে ই টু এর মান, আর এটা হচ্ছে ই ওয়ান এর মান। ঠিক আছে, তাহলে এই দুটোর পার্থক্যই তো আমরা এইটা পেয়েছি। তাহলে এই দুটোর পার্থক্য যদি আমরা এইভাবে লিখি তাহলে তো বলা যায়। এখন বলো তাহলে এই দুইটার মধ্যে উচ্চ শক্তির কোনটা, অবশ্যই এটা, যেহেতু এটা ই টু, এটা উচ্চ শক্তির আর এটা হচ্ছে নিম্ন শক্তির। তাহলে এইটা হচ্ছে দুইটা শক্তির পার্থক্য। তাহলে এটা যদি, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে ই ওয়ান। ই টুটা কি, এই যে এটা, তার মানে এটা হচ্ছে এই যে
এখানে বলেছে যে E1 সমান হচ্ছে মাইনাস এটা, E2 হচ্ছে প্লাসের এটা। তার মানে এখান থেকে আমরা এইটাকে লিখতে পারি এইভাবে যে এখানে E1 হচ্ছে নিচেরটা, এই যে এটা E1 হচ্ছে, তাহলে এটা ভুল লিখছি, 2 হবে, এটা 1 হবে। এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। তাহলে E2 এর মান আমরা পেয়েছি হাফ জি বিটা এন বি নট, আর এটা হচ্ছে মাইনাস হাফ জি বিটা এন বি নট। তাহলে এই দুটো পার্থক্যই হচ্ছে কিন্তু আমার মূলত ডেল্টা ই, যেহেতু এটা তো এই দুটো পার্থক্য এইভাবে আসছে। তাহলে এখানে খেয়াল করো যে এইখানে আমরা লিখছি যে মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ হলে এইটা তার স্পিন কি হবে, এন্টি ক্লকওয়াইজ হবে, তাই না? আর উপরেরটা হলে হয়তো আমরা বলবো যে এটা ক্লকওয়াইজ হবে। তবে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এইটার আর এটার স্পিন বিপরীতমুখী হবে। আচ্ছা, আর এখানে লিখছে বি নট সমান জিরো। জিরো কখন? যখন এই থেকে এই পর্যন্ত হচ্ছে জিরো, যে এখানে তার উপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় নাই, মানে জিরো। যেহেতু হয় নাই, তাই এইটুকের মধ্যে কোনো শক্তির পার্থক্য আমরা দেখি নাই। কিন্তু এখানে বলছে বি নট ইজ গ্রেটার দেন জিরো, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। হয়েছে যখন, তখনই এটি দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটি হচ্ছে নিম্ন শক্তির, একটা হচ্ছে উচ্চ শক্তির। এইভাবে এটাকে আমরা লিখতে পারি। সুতরাং নিউক্লিয়াসের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে উহা লার্ভার মোশন লাভ করে, এতে উহা একাধিক শক্তি স্তরে বিভক্ত হতে পারে। এতে উহা একাধিক শক্তি স্তরে বিভক্ত হতে পারে, যাহা কোয়ান্টাইজড, মানে নির্দিষ্টভাবে এটি একাধিক শক্তি স্তরে বিভক্ত হবে। সুতরাং লার্ভার মোশনের ফ্রিকোয়েন্সির সাথে, দেখো এখানে মূল কথা চলে আসছে, সুতরাং লার্ভার মোশনের ফ্রিকোয়েন্সির সাথে রেডিও ওয়েভ অঞ্চলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি ম্যাচিং করলে উভয় ফ্রিকোয়েন্সির মধ্যে রেজোন্যান্স ঘটবে। তার মানে কার কার সাথে ম্যাচিং হবে? লার্ভার মোশন কার? একটা অণুর 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 মধ্যস্থ মানে একটা পরমাণুর নিউক্লিয়াসের। তার মানে ওই যে নিউক্লিয়াসের যে লার্ভার মোশন, সেটার সাথে রেডিও ওয়েভ অঞ্চলের যে ইএমআর, এই দুটাকে ম্যাচিং করতে হবে, এই দুটো ফ্রিকোয়েন্সিকে ম্যাচিং করতে হবে। ম্যাচিং করলে তাদের মধ্যে রেজোন্যান্স হবে। রেজোন্যান্স হলে পরে সেটি এই রেডিও অঞ্চল থেকে ইএমআরকে অবশ্যই অ্যাবজর্ব করবে, যেহেতু ম্যাচিং হবে, তখন সে এটাকে অ্যাবজর্ব করে গ্রাউন্ড স্টেট থেকে, মানে নিম্ন স্তর থেকে এক্সাইটেড স্টেটে গমন করবে। তার মানে নিম্ন স্তর থেকে সে, এই যে ডেল্টা ই, অর্থাৎ শক্তির পার্থক্য এটা আর এটা, শক্তির পার্থক্য হচ্ছে ডেল্টা ই, তো সে উচ্চ স্তরে বা এক্সাইটেড স্তরে গমন করবে। এটি আমাদের হচ্ছে মূলত মূল কথা এনএমআর-এর। এর ক্ষেত্রে যে এনার্জি অ্যাবজর্ব হয়, এই এনার্জি এর সমমানের ফ্রিকোয়েন্সির একটি স্পেকট্রাম পাওয়া যায়। তার মানে যে এনার্জি তাকে অ্যাবজর্ব করতে হয়, সেই এনার্জির এগেনস্টে একটা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির একটা স্পেকট্রাম বা বর্ণালী পাওয়া যায়। এই স্পেকট্রামকে অ্যানালাইসিস করে আমরা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস সমেত গ্রুপ বা যৌগকে স্টাডি করব। তার মানে হাইড্রোজেন পরমাণু আছে এমন যৌগকে অ্যানালাইসিস করা যাবে যেটাতে কোনো হাইড্রোজেন নাই, সেটা দ্বারা এনএমআর কোনো রেসপন্স করবে না। তো এটি হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপের মূলনীতি। এটি হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপের মূলনীতি। পরীক্ষা এটা মূল তত্ত্ব বা মূলনীতি হিসেবে আসে। এটা গুরুত্বপূর্ণ। এটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, আসলে এত বড় না। আমি তো অনেক ধরে ধরে বলার চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপের জন্য, অনেক সময় লেগেছে। তো তোমরা যখন লিখবে এত বড় মনে হবে না। এইখান থেকে লিখবা, তোমরা এই আচরণ থেকে শুরু করবা, এরকম 1 আর 2 সমীকরণ দিয়ে, তারপরে গামার কথা নিয়ে আসবা, এই দুটো অনুপাতের কথা নিয়ে আসবা, তারপরে এইভাবে সিম্পলিফাই করে চিত্র দিয়ে এইখানে অ্যাট লাস্ট ফিনিশিং দিবা। এটা হচ্ছে এনএমআর দ্বারা আমরা এটা জানতে পারি, বা এনএমআর থেকে এইভাবে স্টাডি করা হয় বা অ্যানালাইসিস করা হয় এবং তার প্রয়োগ করা হয়। তো এটা হচ্ছে তার মূলনীতি। এতটুকু বুঝেছি কিনা যারা আছে ক্লাসে আসো? জি স্যার, আগে যে স্যার খাতা লেখাইছিলেন স্যার, ওইভাবে দিলে হবে স্যার? একই একই জিনিস, খাতায় যেটা লিখেছি এটা একই জিনিস, যেটা তোমার কাছে সহজ বোধ হয় সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে একটু আগাই। নিউক্লিয়াসের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব আলোচনা করো এবং কোন শর্তে নিউক্লিয়াস তড়িৎ বিকিরণ শোষণ করে। কোন শর্তে এটি তড়িৎ বিকিরণ শোষণ করে? তো এটা আলাদা প্রশ্ন না, মূলত আমরা পড়বো এখানে নিউক্লিয়াসের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব, এটা আমরা পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কোনো নিউক্লিয়াসের উপরে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন তার বহিস্থ ইলেকট্রন সমূহ প্রযুক্ত ক্ষেত্রের সমতলে আবর্তিত তলে পরিভ্রমণ করতে আরম্ভ করবে। ওকে, ইলেকট্রনের এই পরিভ্রমণের ফলে একটি দুর্বল চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।
যা প্রযুক্ত ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করে। এই দুর্বল চৌম্বক ক্ষেত্র যে নিজে নিজে সৃষ্টি করে এটাকে আমরা বলি ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তার মানে একটা দণ্ডচুম্বক এর মতো আচরণ করে এমন একটা নিউক্লিয়াস, তার উপরে ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করা হয় তখন সে নিজে নিজে একটা চৌম্বক ক্ষেত্র দুর্বল তৈরি করে ফেলে, ওটাকে আমরা বলি ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। এখানে বলেছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন এনে ঘুরতেছে নিউক্লিয়াসের চারপাশে, আর বাইরে থেকে আমরা যে চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত করতেছি এটা হচ্ছে সেটা, এবং এইটার এগেনস্টে এই যে নিউক্লিয়ার ইলেকট্রনের যে ঘূর্ণন এই কারণে আমার এই যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র বা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এরূপ আবিষ্ট চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভরশীল। তাহলে এই আবিষ্ট চৌম্বক ক্ষেত্র আবার কার উপরে নির্ভরশীল? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা আরোপিত চৌম্বক ক্ষেত্রের উপরে নির্ভরশীল। অর্থাৎ খেয়াল করো, এই যে আমরা বলতেছি ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটাও অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপরে নির্ভরশীল। আবার বলছি, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটাও অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপরে নির্ভরশীল। তো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়ে যাবে যদি, সরি, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়ে যাবে যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেশি হয়। যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেশি হয় তাহলে ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে। আর ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটা কি বলেছি আমরা একটু আগে, যে এটি হচ্ছে বাধা। এটি হচ্ছে বাধা। বাধা মানে এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীতে কাজ করবে। এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড কি করবে? প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীতে কাজ করবে। মানে এটা একটা স্ববিরোধী ঘটনা, যে যার কারণে সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছে, সেই তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডই আবার যার কারণে এটা তৈরি হচ্ছে তার উপরে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, তো এই বলছে যে এরূপ আবিষ্ট চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভরশীল, অর্থাৎ আবিষ্ট চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এর সমানুপাতিক। মাত্র আমি কথাটা বলেছি, এর হচ্ছে আবিষ্ট ম্যাগনেটিক ফিল্ড বি আই, আই ফর ইন্ডিউসড, এবং এটা কার সমানুপাতিক? বি নট বা ও ফর অবজার্ভড। এই দুটার সমানুপাতিক। তো এই যে সমানুপাতিক, এই চিহ্ন উঠিয়ে দিলে আমরা পাই একটা ধ্রুবক যেটার নাম সিগমা, এটা হচ্ছে বি নট। তাহলে এই যে সিগমা, এই সিগমাটাকে আমরা বলবো শিল্ডিং ইফেক্ট। সিগমাটাকে বলবো শিল্ডিং কনস্ট্যান্ট। শিল্ডিং এটাকে মূলত শিল্ডিং কনস্ট্যান্ট বলবো। তাহলে বিটা আই বুঝতে পারছি ইনডিউস, এবং বি নট অ্যাপ্লাইড, সিগমা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা কি বলতেছি? শিল্ডিং কনস্ট্যান্ট। এবং এই প্রক্রিয়াটাকে বলতেছি শিল্ডিং ইফেক্ট, এটা আমরা পরে পড়বো এমনিতেই। সুতরাং নিউক্লিয়াস কর্তৃক ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড, এটা মানে নিউক্লিয়াস কর্তৃক ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড মানে কি? এখানে আমরা বলেছি যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই চারদিক থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, আর নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘূর্ণনশীল, এই ইলেকট্রনের কারণে সে নিজে একটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, যেটার নাম আমরা দিয়েছি বি আই। আর বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে এটাকে নাম দিয়েছি বি নট বাই বি ও। মানে বি আই কি করতেছে? এই বি নটকে কেন্দ্রের দিকে যাইতে বাধা দিচ্ছে। কেন্দ্র পর্যন্ত যে সে প্রভাব বিস্তার করবে তাকে এই বি আই বাধা দিচ্ছে। তার মানে খেয়াল করো, স্ববিরোধী কেন বললাম? এই বি নডের কারণে বি আই তৈরি হইল, বি নট যত বেশি বি আই তত বেশি, এবং এই বি আই কি করবে? বি নটকে আবার বাধা দিবে। তো বাধা দিয়ে কি পারবে? অবশ্যই পারবে না, কারণ এটা হচ্ছে ক্ষুদ্র দণ্ডচুম্বক রূপী আচরণের জন্য ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, যা খুবই ক্ষুদ্র। আর বি নট হচ্ছে বিশাল চুম্বক ক্ষেত্র যা আমরা বাইরে থেকে প্রয়োগ করতেছি। তাহলে এ বাইরে থেকে প্রয়োগিত হয়ে এই নিউক্লিয়াসের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করতেছে, কিন্তু ইনি আবার নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র দ্বারা এইটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বাধা দিয়ে পারতেছে না। তাহলে আমাদের এই নিউক্লিয়াস কতটুকু আসলে অনুভব করবে? ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড আসলে কতটুকু হবে? সেটা হবে বি নট যতটুকু বি আই দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে তা বাদ দিলে যা থাকে তা, তাই না? তাহলে বি ইফেক্টিভ ইকুয়ালস টু হবে বি নট মাইনাস বি আই। এখন এইটা আমরা এখানে দেখব, এই যে রাখা আছে বি ইফেক্টিভ সমান বি নট মাইনাস বি আই।
আর বি আই সমান সিগমা বি নট আমরা এখানে পড়ে আসছি, এই যে বি আই সমান সিগমা বি নট। তো আমরা এখান থেকে কমন লিখছি, কমন নিচ্ছি, 2 নং সমীকরণ পাইছি। তারপর বলছি সিগমাটা কি শিল্ডিং কনস্ট্যান্ট। শিল্ডিং মানে কি ঢেকে রাখা, বাধা দেওয়া, এটাকে বলে শিল্ডিং। তাহলে শিল্ডিং কনস্ট্যান্ট হচ্ছে ঢেকে রাখা বা বাধা দেওয়া এরকম কোনো ঘটনা। তো তাই যদি হয় শিল্ডিং কনস্ট্যান্টের ক্ষেত্রে, এই শিল্ডিং কনস্ট্যান্টের মান যদি 0 হয়, তাহলে দেখো এইটার মান 0 মানে এইটা আর এইটা সমান, এই দুটা সমান। তার মানে অবজার্ভড ম্যাগনেটিক ফিল্ডের সবটুকুই নিউক্লিয়াস অনুভব করবে। আর এক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সবটুকু অংশ নিউক্লিয়াস কর্তৃক শোষিত হবে, এটা বলেছি। আর সিগমার মান যদি 1 হয়, এখানে যদি 1 হয় এটা, তো এইটাও যদি 1 হয় তাহলে এটা 0 হয়ে যাবে টোটাল। তার মানে কোনো ইফেক্টিভ নিউক্লিয়ার সরি নিউক্লিয়াস কোনো ইফেক্ট করবে না, মানে ইফেক্টিভ যে ম্যাগনেটিক প্রপার্টি সেটা নিউক্লিয়াস অনুভব করবে না, 0 হয়ে যাবে, এই যে 0 হয়ে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এর কোনো অংশই নিউক্লিয়াস কর্তৃক শোষিত হবে না, এবং সবটুকুই বাধাপ্রাপ্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো শর্ত বলেছে, শর্তের কথা আমি অলরেডি বলে দিয়েছি। আবার নিউক্লিয়াসের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে যে লার্মল মোশন লাভ করে তা প্রযুক্ত ম্যাগনেটিক ফিল্ডের সমানুপাতিক, এটা আমি একটু আগে বলেছি যে লার্মল মোশন যেটা সেটা প্রযুক্ত ম্যাগনেটিক ফিল্ডের সমানুপাতিক। তাই যদি হয়, এটা হচ্ছে আমার লার্মল মোশন ওমেগা, এটা হচ্ছে বি ইফেক্টিভ হবে, এটা ও না, সরি এটা হচ্ছে আমি বলি, মানে সরাসরি এটা লিখে দিয়েছে বি, এখানে ওই হবে কি, কিন্তু বি ও সমান আবার বি ইফেক্টিভ না, এই দেখো এই যে বি ও সমান আবার বি ও সমান আবার বি ইফেক্টিভ, কখন, যখন সিগমার মান 0 হবে, অর্থাৎ কোনো শিল্ডিং হবে না, কোনো বাধা দিবে না, তখনকার জন্য এটা হবে বি ইফেক্টিভ হবে বি নটের সমানুপাতিক সমান। তাহলে এটাকে আমরা যদি লিখি এবং এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা গামা আসলো। গামাটা আমরা আগেই বলেছি গাইরোম্যাগনেটিক রেশিও, এই যে দুইটার অনুপাত, এটা সম্পর্কে বলছে, এখানে আর বিশেষ কিছু নাই। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে, দেখো লার্মোর গতি কি। লার্মোর গতি কি, চুম্বক ক্ষেত্রে একটি প্রোটনের লার্মোর ফ্রিকোয়েন্সির সমীকরণ, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। দেখো লার্মোর ফ্রিকোয়েন্সির সমীকরণ, ফ্রিকোয়েন্সি কিন্তু নিউ, আমরা এইখানে দেখো করে আসছি, এই সমীকরণটা করে আসছি, এই যে এই যে দেখো মিউ সরি নিউ সমান জি বি বিটা এন বি নট বাই এইচ, কারণ এই নিউ তো আমার ফ্রিকোয়েন্সি, এবং এই ফ্রিকোয়েন্সি কার, অবশ্যই কোনো একটা প্রোটনের বা নিউক্লিয়াসের, প্রোটনের নিউক্লিয়াসের, তার মানে এইটাই লার্মোর গতি লাভ করছে এবং এটাই তার ফ্রিকোয়েন্সির সমীকরণ। দেখো এখানে তাই একই জিনিস, এখানে লার্মোর গতি সম্পর্কে বলছে প্রথমে, এটা আমি অলরেডি বলে ফেলছি। যখন কোনো নিউক্লিয়াসের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন নিউক্লিয়াসের স্পিন অক্ষ সম্পূর্ণ সমান্তরালে না এসে উভয়ের মাঝখানে একটি কৌণিক দূরত্ব বজায় রাখে। চুম্বক ক্ষেত্রকে সমান্তরালে আনার জন্য নিউক্লিয়াসের স্পিন অক্ষের উপর যখন বল প্রয়োগ করা হয়, তখন উহা বৃত্তাকার পথে আবর্তিত হয়। স্পিন অক্ষের এই গতিকে লার্মোর গতি বলে। এই যে তার মানে এটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের এই যে অক্ষ, এই যে সোজা উপরের দিকে, এটাকে কল্পিত অক্ষ বলছে, এবং এই অক্ষের সাপেক্ষে এই ইলেকট্রন একটা কৌণিক দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। এই যে গতি লাভ করছে, এটাকে আমরা বলতেছি লার্মোর গতি বা লার্মোর মোশন। তারপরে দেখো এগুলো সব পুরনো জিনিস, এটা একটু আগে আমরা করছি, একই জিনিস 100% একই। শেষমেশ কি আসছে দেখো তো, এটা এগুলো পরে শেষমেশ কি আসছে আমাদের এখানে, এই যে দেখো এই যে নিউ সমান জি বিটা এন বাই বি নট রয়েছে। তো এটা তো আমি একটু আগে দেখালাম, একই জিনিস। ঠিক আছে, এরপরে আমরা আরো কাজ করছি, এস নিউ গুণ করে ডেল্টা ই বানাইছি, ডেল্টা ই থেকে আবার ওই যে ই টু মাইনাস ইউ আমি এগুলি করছি। ঠিক আছে, আচ্ছা এইটুকু হলো, এইটুকু আপাতত থাকবে আজকে পড়া। নেক্সট ক্লাসে আমরা তারপরে শুরু করব। নেক্সট ক্লাস হয়তো কালকে হবে, অথবা আমি আগে জানিয়ে দিব, বিকেলেও হতে পারে, আজকে বিকেলেও হতে পারে বা কালকে হতে পারে, আমি গ্রুপে জানিয়ে দিব। তুমি তুমি একটু থাকার চেষ্টা করবা, হ্যাঁ।
তা এইটুক পর্যন্ত আজকে থাকবে লার্মোর ফ্রিকোয়েন্সির সমীকরণ পর্যন্ত। আগামী দিন আমরা রিল্যাক্সেশন প্রসেস থেকে পড়বো। এটা পরীক্ষা আসছে ইদানিং 21 বা 22 সালে আসছে। নোটের মোটামুটি যা আছে সবই প্রায় সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুতরাং নোটটা আমরা আগে ভালো করে পড়বো, তারপরে আমরা মেইন বই বা কোশ্চেন টু অ্যান্সারে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে বলো। সজীব, কোনো কোশ্চেন আছে বা ইমন? না স্যার, মোটামুটি বুঝছি স্যার। আর এটা স্যার একটু রেকর্ড ক্লাসটা যদি দিয়ে দিতেন তাহলে স্যার আবার দেখলে হয়তো রেকর্ড ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটার লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে সজীব, তাহলে ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা করবো, তারপর থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।